এটা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারের নিজস্ব আইন কানুনের বিষয়। We will believe that nothing is happening. আমি এরকম স্বরাষ্ট্রমন্ত্রী দেখিনি। নির্বাচন হচ্ছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। অর্থই না যে পররাষ্ট্র নীতি সম্পর্কে তার কোনো রিয়েলি সিরিয়াস নলেজ রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। কূটনীতি সম্পর্কে তার পড়াশোনা আমি যতদূর জানি নেই, কোনো পড়াশোনাই নেই। আসসালামু আলাইকুম, দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন, পুশিনের নামে যে ভারতীয় উৎপাত চলছেই বাংলাদেশে সীমান্তবর্তী প্রায় 8-10-12টা এলাকায় পুশিন তারা করার চেষ্টা করতে উৎপাত চালাচ্ছে ক্রমাগত। কিন্তু আমাদের সরকারের যে অবস্থান সেটি অস্পষ্ট। সরকারের কোনো সরাসরি জোরালো কোনো বক্তব্য নেই, সরাসরি কোনো পদক্ষেপ নেই। এই সার্বিক পরিস্থিতি নিয়ে, সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের অতিথি ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমাদের অতিথি প্রফেসর এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা এবং রাজনৈতিক বিশ্লেষক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমে যেটি বলছিলাম যে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে খুবই ঝামেলা পাকাচ্ছে আমাদের ভারতীয় বিএসএফ এবং তাদের যে রাজনৈতিক নেতৃত্বের ইঙ্গিতে নির্দেশেই এটি চলছে। আমি জাস্ট আমাদের সীমান্ত এলাকার দুটো ক্লিপ একটু আপনার সঙ্গে শেয়ার করতে চাই। জওয়ান যারা আছেন বর্ডারে, তাদের কিন্তু স্যার মানে চরম একটা চাপের মধ্যে তাদের সময় কাটতেছে এবং সেখানে গ্রামবাসী কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। সীমান্তবর্তী গ্রামের মানুষেরা কিন্তু বিজিবির চেয়ে অনেক বেশি সতর্ক এইসব ক্ষেত্রে। তো এই যে পশ্চিমের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন স্যার? এবং অনেকে মনে করছেন যে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক বাড়ছে, পাকিস্তানের সম্পর্ক বাড়ছে, পাকিস্তানের বিভিন্ন উচ্চ পর্যায়ের মানুষেরা এখানে এসে মানে ঘুরে গেছেন, চুক্তি করে গেছেন, সাম্প্রতিক সময় টার্কির মন্ত্রী এসেছেন। তো সব মিলিয়ে আপনার কাছে পশ্চিমের জায়গাটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আপনার জায়গা থেকে? ধন্যবাদ করুন। তুমি এমন একটা বিষয় উত্থাপন করেছো যা আমি এবং দেশবাসী, বেশিরভাগ দেশবাসী অত্যন্ত চরম উত্তেজনা সৃষ্টি করে আমাদের মনে। এবং এটা একটা যে কি ধরনের অভিশপ্ত একটা দেশ আমাদের প্রতিবেশী হয়েছে, তাকে চরম শাস্তি দেওয়ার যে একটা যে মানসিকতা, যে আগুন জ্বলে ওঠে মনের মধ্যে। এবং আমি কখনো টেলিভিশনে এই দৃশ্যগুলো ইদানিং দেখলে আমি সাথে সাথে বন্ধ করে দিই। আমার অসহ্য লাগে যে কিভাবে এইসব ভারতীয় এই যে এইসব বিএসএফ এর গরিব কতগুলা জওয়ান, এদের ফ্যামিলি রয়েছে, এরা জানে যে কত মারাত্মকভাবে আইন ভঙ্গ করছে। এবং শুধু তারা যে তাদের সীমায় দাঁড়িয়ে এসব করছে তা না, তারা জিরো লাইন চলে আসে, তারা নো ম্যানস ল্যান্ড ক্রস করে বাংলাদেশের সীমার প্রায় ভিতরে ঢুকে আমাদের বিজিবি অফিসারদের সাথে রীতিমতো তর্ক করে। এবং আমাদের এই সাইডে যারা রয়েছে তারা কিন্তু আমি বলবো যে চরম সহিষ্ণুতা দেখাচ্ছে। এখানে আমরা জানি যে একটা সময় ছিল যে বলা হতো যে আমাদের যখন বিডিআর ছিল, বলা হতো যে 5টা বিএসএফ জওয়ান সমান একজন বিডিআর জওয়ান। তারা এত ভয় পেত। এবং তারা কিন্তু মাঝে মাঝে এমন ঘটনাও ঘটেছে কোনো, যে যখন গ্রামবাসীরা তাড়া করেছে এই গত কয়েকদিনেই, তখন বিএসএফ এমন দৌড়ে পালিয়েছে। আমরা ওই দৃশ্যটাও জানি যে এক বিএসএফ এসে পা জড়িয়ে ধরেছিল বিডিআর এর, আমাদের মাত্র কিছুদিন আগে। মানে হি নিউ দ্যাট হি ওয়াজ কমিটেড সাচ এ ক্রাইম, যে গুলি করে তাকে মেরে ফেলার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারতো এবং সে প্রাণী বেঁচে গেছে। তবে আমার কাছে এটা আরো যে তোমার প্রশ্নটা তুমি আরো বিস্তৃত করেছো, এখানে আই হ্যাভ টু গো টু দ্য রুটস অফ দ্য প্রবলেম। এটা আগে এরা এই ধরনের আচরণে কখনো লিপ্ত হতো না, যদি না এই আওয়ামী লীগ সরকার এদেরকে এমন একটা পরিস্থিতিতে সৃষ্টি করেছে যেখানে আমাদের এই বিজিবি তাদের হাতে ঠিক ধরনের বন্দুকও ছিল না। তাদের যে বন্দুক থাকার কথা, তাদের যে ধরনের প্রযুক্তি থাকার কথা, সেগুলোর পরিবর্তে তাদের হাতে লাঠি তুলে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল পিঠ দেখাতে। এগুলো আমরা সব জানি। কিন্তু এখন আমাদের যে বাস্তবতা হচ্ছে কি, যে এটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় সর্বাত্মক একটা এই হুমকি আমাদের সীমান্তে, যেটা অন্য কোনো দেশ কখনো চিন্তাই করবে না। হ্যাঁ, রোহিঙ্গা সমস্যা ছিল, রোহিঙ্গাদেরকে একবারেই তারা পুশিং করেছে, কিন্তু সেটা কখন ঘটেছে? সেটা তো ঘটেছে ওই হাসিনার সময়। যদি ওই আওয়ামী লীগের সরকার তখন ক্ষমতায় না থাকতো, যদি তখন অন্য যে কোনো সরকার থাকতো, বিএনপি থাকতো, তাহলে কখনো এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া হতো না, যে হাজার হাজার রোহিঙ্গা আসে। এবং সেখান থেকেই কিন্তু এই ভারত অনুপ্রাণিত হয়েছে। ভারত এখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশের সাথে এই যে শুভেন্দু চক্রবর্তী সরকার এখন ইলেকশন জিতেছে পশ্চিমবঙ্গে, ভারত এখন দেখতে পাচ্ছে বিজেপি সরকার যে দুই দিকে আসামে আর পশ্চিমবঙ্গে বিশাল সংখ্যক মানুষকে, প্রাইমারিলি মুসলমানদেরকে এভাবে চিহ্নিত করা হয়েছে, তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং তাদের মধ্যে একটা বড় অংশকে বাংলাদেশি হিসাবে প্রজেক্ট করা হচ্ছে। এখন আমাদের যেটা এখন প্রাথমিক দায়িত্ব হবে, আমরা যেটা চিন্তা করতে পারি যে আন্তর্জাতিক সচেতনতা খুব দ্রুত বৃদ্ধি করতে হবে। আমার মনে হয় আমাদের বাংলাদেশে যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত রয়েছে, তাদেরকে নিয়ে বর্ডারে এই ধরনের পরিস্থিতি, এই বাস্তবতাগুলো তাদের সচক্ষে দেখানো উচিত, যে আন্তর্জাতিক আইনকে কিভাবে ভারত উপেক্ষা করে যাচ্ছে। এটা এমন পরিস্থিতি, এই যে ভারত এই কাজ করছে, আপনি চিন্তা করেন যখন যেই দেশ বাংলাদেশ মাত্র 4 বছর আগে বা 5 বছর আগে একটা আইসোলেটেড রাষ্ট্রতে পরিণত হতে যাচ্ছিল, যে দেশ বলতে গেলে একটা ক্রিমিনাল স্টেটে, তার প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে বিচার করার জন্য আন্তর্জাতিক প্রয়াস নেওয়া হচ্ছিল, যে দেশে জাতিসংঘের রিপোর্ট প্রমাণ করেছে যে এই দেশে
প্রায় যে হাসিনা সরকার, এই হাসিনা সরকার এবং তার সদস্যদের সরাসরি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে বিচার হওয়া উচিত। সেই দেশ বলতে গেলে একেবারে ইন্টারন্যাশনাল পারায়া স্টেটে পরিণত হয়েছিল, যাকে আমরা বলি ফেইল্ড স্টেট। একটা ফেইল্ড স্টেটের পরিস্থিতি থেকে আমরা মাত্র গত 3 বছরে দেখেন আমরা পৃথিবীতে এখন এই আন্তর্জাতিক কমিউনিটিতে এমন স্থানে চলে এসেছি বাই দ্য গ্রেস অফ গড, যে আজকে বাংলাদেশ জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টশিপ অর্জন করেছে। এটা কি কল্পনা করা যায়? আপনি কোনো দেশের বেলায় এরকম এক্সাম্পল দেখাতে পারবেন না যে এত অল্প সময়ে আমরা আমাদের ইমেজ কতখানি নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে। এবং এটা কেন হয়েছে? এর কারণ হচ্ছে যে, একটা বড় কারণ হচ্ছে যে ভারত আন্তর্জাতিক বিশ্বে এক্সপোজড হয়েছে। এই দেশ, এই ভারত এখন আইসোলেটেড হওয়ার পথে। এই দেশ এখন আন্তর্জাতিক সম্পর্কে অদ্ভুত সব আচরণ করছে, যেগুলো কোনোভাবেই সন্ত্রাসী আচরণের চেয়ে কম বলা যায় না। তারা আন্তর্জাতিক ক্ষেত্রে তারা কথা দেয়, কথা দিয়ে কথা ভঙ্গ করে। ভারত এই ইসরায়েল আর ইরানের যুদ্ধে ইরানকে যেভাবে আচরণ করেছে, ইরান তো এখন ভারতকে বিশ্বাসঘাতক হিসাবে দেখছে। ভারত ইউক্রেনের যুদ্ধে যেভাবে দ্বিমুখী খেলা খেলেছে, তাতে ইউক্রেনের জনগোষ্ঠী মনে করে যে ভারতের উপর আস্থা রাখা যায় না। এমনকি রাশিয়াও ভারতের উপর কতখানি আস্থা রাখবে ভবিষ্যতে, এই যে ভারত যে ইউক্রেন প্রশ্নে 2 রকমের ভূমিকায় অবতীর্ণ হয়। সুতরাং আমাদের সাথে ভারত দেখেন, যেখানে বলতে গেলে সার্ক রাষ্ট্রগুলো প্রায় বেশিরভাগই বাংলাদেশের পক্ষে থেকেছে এক্সেপ্ট ফর আফগানিস্তান, সেখানে ভারত প্রমাণ করে দিয়েছে যে কত ঘৃণ্য, কত নিম্ন রুচি আচরণ করতে পারে। যেই ভারত দাবি করে যে তারা নাকি 71-এ বাংলাদেশ সৃষ্টি করেছিল, আজকে তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। আজকে আমরা এটা নিশ্চিতভাবে চিন্তা বলতে পারি যে বর্ডারে তারা যা করছে এটা অত্যন্ত উস্কানিমূলক। তাদের অত্যন্ত স্বনামধন্য একজন নিরাপত্তা বিশেষজ্ঞ ভারত কর্নাড, প্রফেসর ভারত কর্নাড, যিনি 86-এ আমাদের বাংলাদেশে একটা সেমিনারে এসেছিলেন এবং আমার সুযোগ হয়েছিল, আমি তার পাশে অজান্তেই বসে গিয়েছিলাম, তারপর পরিচয় হয়, জানতে পারি তার নাম হচ্ছে ভারত কর্নাড। এবং সেটা 86-এ, অনেক আগে, বলতে গেলে প্রায় 40 বছর আগে। আজকে সে প্রবীণ স্কলার, কিন্তু গতকাল সে ভারতীয় একটা মিডিয়াতে এটা সরাসরি বলে দিয়েছে যে ভারত যেন বাংলাদেশের রংপুর জেলা তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। রংপুর জেলাতে পুরাটাই তারা ভারতের প্রয়োজন, যাতে শিলিগুড়ি করিডোর প্রায় 120 কিলোমিটারের মতো ব্রড হয়, এবং তখন শিলিগুড়ি করিডোরের উত্তর পূর্ব ভারতের যে সমস্যা, সেই সমস্যা নাকি তাদের স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। এখন এই যদি বাস্তবতা হয়, তাহলে এই ভারত যা করছে এখন আমাদের বাউন্ডারিতে, তারা যদি এখন কয়েকশো লোক, তারপর কয়েক হাজার লোক এভাবে জোর করে ফেলে দিতে পারে, এর প্রতিকার কি হতে পারে সেটা নিয়েই আমাদের চিন্তা করতে হবে। আমি এই প্রশ্নটা আসছি, তার আগে একটু বলি যে এই পোশনের সাথে আমি যেটা প্রথমে বলছিলাম যে বাংলাদেশের সাথে যে পাকিস্তান এবং চীনের যে সম্পর্কের যে উন্নতি আমরা দেখছি এবং যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, এবং আপনি জানেন যে ইতিমধ্যে বিএনপির নেতা সহ ছাত্র দলের নেতারা সহ বেশ কয়েক দফা চীনে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া হয়েছে, ভিজিট হয়েছে, আসা যাওয়া হচ্ছে, পাকিস্তানের সঙ্গে আসা যাওয়া হচ্ছে। এই জায়গাটাকে মানে এই চীন এবং পাকিস্তানের সঙ্গে আমাদের যে নতুন করে যে সম্পর্ক রিবিল্ড হচ্ছে, এটাকে ঠেকানোর জন্য কোনো চাপ সৃষ্টি মনে করেন এই বিষয়টাকে? যদি সেরকম যুক্তি কেউ দেখায় কোনো, আমরা যদি সেটা চিন্তা করি, সেটা একেবারে ভারতের পক্ষে একটা নির্বোধের আচরণ। এটা তো কখনো তারা সম্ভব হবে না। বরং আমি বলবো যে চীন আর পাকিস্তানের সাথে যে নিরাপত্তা সহযোগিতা, সেটা অতি দ্রুত বাস্তবায়ন করা উচিত। আপনি শুনে হয়তো খুশি হবেন যে একজন ভারতীয় বিশেষজ্ঞ আজ খুব কুণ্ঠা নিয়ে বলেছে যে টার্কির যে ফরেন মিনিস্টার ঢাকায় এসছে, তাতে এখন আমাদের সাথে টার্কির প্রতিরক্ষা সম্পর্ক আরো গভীর হচ্ছে। টার্কি এখানে ড্রোন ফ্যাক্টরি তৈরি করতে যাচ্ছে। কিন্তু আরো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ভারত দাবি করছে যে কয়েক মাস আগে বাংলাদেশ নাকি নীরবে ভারতীয় গোয়েন্দা বাহিনীকে ফাঁকি দিয়ে এমন কিছু অস্ত্র, মিসাইল, ক্ষেপণাস্ত্র টার্কির থেকে কিনেছে, এমন কিছু মানে মারাত্মক মানের ড্রোন কিনেছে, যে ড্রোনগুলো অ্যাকচুয়ালি আজারবাইজান আর আর্মেনিয়ার যুদ্ধে ব্যবহার করে, ইরানের যে ড্রোন ছিল তার সাথে ব্যবহার করে এই টার্কি সেই মিসাইলগুলোর মাধ্যমে আর্মেনিয়াকে পরাজিত করা হয়েছিল আজারবাইজান। কাজেই টার্কিকে দিকে চিন্তা করা হয় যে টার্কি এত শক্তিশালী তাদের প্রযুক্তি এই ক্ষেত্রে, যে তারা যে কোনো যুদ্ধে পরাক্রমশালী হওয়ার গভীর সম্ভাবনা থাকে। এবং এটাও আজকে বলা হয়েছে ভারতীয় স্পোকসম্যানের কাছ থেকে যে এই মিসাইল যেটা আমাদের হাতে অলরেডি চলে এসছে, যেটা নিয়ে অলরেডি আমাদের সামরিক বাহিনী অত্যন্ত গভীর মনোযোগের সাথে সেগুলো ব্যবহার উপযোগী করছে, সেই ড্রোন, এই মিসাইলগুলো সরাসরি শুধু শিলিগুড়ি নয়, কলকাতায় ফোর্ট উইলিয়াম সহ পশ্চিমবঙ্গ ও বিহারের ব্যাপক অংশে ব্যাপক সামরিক ক্ষতি করতে পারে। এবং এই যে আমাদের হাতে এই অস্ত্র চলে এসছে, এটাই হচ্ছে শুরু। আমি বলবো যে এটাই হচ্ছে নিবারক। আজকে ভারত যখন সচেতন হবে, তারা যদি মনে করে থাকে ওই ভারত কর্নাডের চিন্তা যে বাংলাদেশে এখন খেলবে রেফিউজি, বাংলাদেশ প্রভুক্ত হয়ে গুলি ছুড়বে এবং তার প্রতিঘাতে তারা তাদের সেনাবাহিনীকে ঢুকিয়ে দিবে রংপুর দখল করতে, এটা যদি তারা করতে যায়, তাহলে সমূহভাবে তাদের শিলিগুড়ি ক্যান্টনমেন্ট এবং কলকাতা সহ আশেপাশে যত বিডিআর এবং সামরিক বাহিনী ব্যাপক ক্ষতি সাধন করা হবে। এবং আমি এই প্রেক্ষাপটে বলতে পারি যে আমরা একা থাকবো না। আমি গর্বের সাথে এটা বলি যে পাকিস্তান কথা দিয়েছে যে ভারত যদি কোনোভাবে বাংলাদেশে আক্রমণ করে, পাকিস্তান সরাসরি অংশগ্রহণ করবে, তার মিসাইল প্রযুক্তি ব্যবহার করবে। এবং আমি আপনার যে প্রশ্ন যে ভারত এই কারণে করছে, আমি বরং পাল্টা বলবো যে যত শীঘ্র সম্ভব চীনের সাথে আমাদের এই সামরিক প্রযুক্তি ট্রান্সফার, হস্তান্তর করার প্রক্রিয়া অতি দ্রুত ত্বরান্বিত করতে হবে। আমি তো মনে করি যে লালমনিরহাটে অবিলম্বে আমাদের সামরিক শক্তি প্রয়োগ করা দরকার এবং চীনের সহযোগিতা নিয়ে সেটা ডেভেলপ করা দরকার। পাকিস্তানের যে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল, তার আসবার কথা আমাদের প্রধানমন্ত্রীর চীন সফরের পরে, তার কখন যেন আমাদের সাথে পাকিস্তানের
সর্বাধুনিক মিসাইল প্রযুক্তি বসানো এবং যথাশীঘ্র বসানোর ব্যবস্থা করা হয়, এগুলো হচ্ছে কোনো আন্তর্জাতিক নিরাপত্তার বাস্তবতা। এগুলো আমরা সাধারণত চিন্তা করি শান্তিকামী দেশ হিসাবে যে আমরা কেন এই ধরনের অস্ত্র নিয়ে জটিল খেলায় মাতবো, কিন্তু আপনি দেখেন ভারত কিন্তু একটা জঙ্গিবাদী দেশে পরিণত হয়েছে। জঙ্গিবাদী সরকার তাদের সন্ত্রাসী আচরণ বাংলাদেশে সরাসরি আন্তর্জাতিক আইনকে প্রত্যাখ্যান করছে। তারা সরাসরি 150 গজ দূরত্ব রেখে যা খুশি তাই করতে পারে, অথচ তারা 150 গজের নিয়মকে ভায়োলেট করে খোলাখুলি আমাদের জিরো লাইনের কাছে এসে তারা এইসব স্থাপনা করছে এবং এই যে মানুষদেরকে ঠেলে দিচ্ছে। দিনের আলোয় তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী নেগোসিয়েট করতে পারতো। বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে আপনারা প্রমাণ দেবেন, আমরাও প্রমাণ দেবো এবং যথারীতি আন্তর্জাতিক আইন অনুযায়ী যা করার সেটাই হবে। সেটা না করে ভারত যে পথ বেছে নিয়েছে, এখানে আমার মনে হয় তারা ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে একটা সরাসরি যুদ্ধের বা যুদ্ধ না হলেও তারা আমাদের ওই অঞ্চলে অনুপ্রবেশ করতে আগ্রহী। তারা ডেসপারেট হয়ে গিয়েছে যে রংপুরের যে বিশাল অংশটুকু রংপুর ডিভিশনের তার নিম্নাঞ্চল যে সবচেয়ে ন্যারো রোড পশ্চিমবঙ্গ থেকে মেঘালয় পর্যন্ত তারা করিডোর করতে চায় এবং সরাসরি ওই অঞ্চলটুকু আজকে সেখানে রাম মূর্তি বানানো হচ্ছে। এটা কি ভয়াবহ খবর বাংলাদেশ। আর যাই হোক, আজকে ভারতে এই রাম মন্দিরের নামে শত শত মসজিদের উপর আক্রমণ করার প্ল্যান করছে। শোনা গিয়েছে অলরেডি নাকি 20-25টা মসজিদে তারা তালা লাগিয়ে দিয়েছে, কিছু কিছু মসজিদ তারা ভেঙে ফেলেছে। এবং সেগুলো কেন? সেগুলো তারা বলছে যে ওইখানে নাকি রাম মন্দির বানাবে, রামের মন্দির। আজকে বাংলাদেশের ভিতরে সিরাজগঞ্জে সেখানে রাম মন্দির তোলা হয়েছে, বিরাট আকারের, এই লাইফ সাইজ, আপনার প্রায় 20 মিটার উঁচু, তার উঁচু। তারপর আবার এই কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে এবং বিরাট একটা এরিয়া নিয়ে তাদের রিক্রিয়েশন সেন্টার। অর্থাৎ এই যে যেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে ভারতে আজকে তারা মুসলমান নিধন করছে, যেখানে তারা মসজিদ সরিয়ে মসজিদ তালা দিয়ে রামের মূর্তি দাঁড় করাচ্ছে, সেই এক রামের মূর্তি এখানে কেন করতে দেওয়া হয়েছে, তুলতে দেওয়া হয়েছে? এবং যাদের বুদ্ধিতে এইসব কাজ করা হয়েছে যে আমরা প্রমাণ করবো পৃথিবীতে যে আমরা অনেক সহনশীল, আমরা প্রমাণ করবো পৃথিবীর কাছে, দেখো ভারত মসজিদে তালা দেয় আর আমরা এখানে রামের মূর্তিকে কতখানি শ্রদ্ধার চোখে দেখি। এই ধরনের যুক্তি যারা যেসব মূর্খরা দিচ্ছে, তারা জানে না যে এই ধরনের পদক্ষেপ গুলো পথ তৈরি করে দিচ্ছে আলটিমেটলি আমাদের উত্তরবঙ্গের ওই শহরটা তারা দখল করবে না, শুধু তারা এই দেশের হিন্দু জনসংখ্যাকে কনভার্ট করতে চায়। তারা যেন বলে যে আমরা রামের অধীনে থাকতে চাই, আমরা এই মুসলমান দেশের এই চেহারা দেখতে চাই না। এই পথ তারা বেছে নেবে। মানে স্যার এই বিষয়গুলো তারা ভিন্নভাবে ব্যবহার করার একটা সুযোগ আমরা তৈরি করে দিচ্ছি, যেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নিয়ে আসবে। তো আমি স্যার ধরেন এই যে এত কিছু যে চলছে, সেটা নিয়ে কিন্তু সরকারের যে একটা কঠোর অবস্থান থাকার কথা, সেটি কিন্তু আমরা দেখছি না। কিন্তু মানে সরকার কিন্তু ধরেন, জি স্যার বলেন। আমার ধারণা যে সরকার, আমাদের যে যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি যথেষ্ট মানে চেষ্টায় বাংলাদেশের ইমেজকে অনেক উপরে তুলে দিয়েছে। আজকে তিনি যে এই যে জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছেন, আজকে ডক্টর খলিল না থাকলে ভারতকে পরাজিত করা, ভারত যে সাইপ্রাসের পক্ষে ছিল মাত্র 4 ভোট এদিক সেদিক হলেই কিন্তু পাল্টে যেত। ভারত এই জন্য আরো মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছে যে কেন বাংলাদেশ জিততে পারলো এই অ্যাসেম্বলি সিটে, এটাও একটা কারণ। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এখানে মূল দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর, কিন্তু আনফর্চুনেটলি এটা সারা দেশব্যাপী দাবি উঠেছে। আপনি যদি বিভিন্ন সামাজিক মাধ্যম দেখেন, সেখানে দেখবেন যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি ধরনের নৈরাজ্য শুরু হয়ে গিয়েছে। এইসব ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বক্তব্য থাকা উচিত, উদ্দীপনা থাকা উচিত। তার উচিত বর্ডারে যে আমাদের বিজিবিকে এনকারেজ করা, সেটা না করে তিনি মাঝে মাঝে এমন উদ্ভট বক্তব্য দেন, এরকম কথাও বলে যে ভারতের ভেতরে যদি কোনো কিছু ঘটে যে গুলিবিদ্ধ হয়, সেটাকে নাকি কিলিং বলা যায় না। আজকে আধুনিক বিশ্বে যাই ঘটুক, যার বর্ডারের ভিতরেই ঘটুক, কিন্তু কিলিং তো অসভ্য আচরণ। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী কিলিং এর ধারণা, এটাকে কিলিং, বর্ডার কিলিং বলা যাবে না, কি বলা যাবে, আর এই ধরনের বক্তব্য তুলে দিয়ে ঠিক আওয়ামী লীগের যে মন্ত্রণালয় তাদের মতো করছে। আমি মনে করি দেশবাসী এটা মনে করে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন শক্ত মানুষের হাতে থাকা উচিত। এখানে দুর্বলতা, আনুগত্য, আত্মীয়তা, এগুলো কখনো জিয়াউর রহমান প্রশ্রয় দিত না। জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিল, আমাদের বর্ডার সম্পূর্ণ সুরক্ষিত ছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি কারোর প্রতি কোনো দুর্বলতা দেখাননি, আত্মীয়তার কোনো ধারণাকে তিনি প্রশ্রয় দেননি। আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করছে, অনেক কিছুই তার প্রশংসার দাবি রাখে। এবং এই যে খলিলুর রহমানের যে অর্জন, এটা আমাদের প্রধানমন্ত্রীরই অর্জন, এই কথা তো স্বীকার করতে হয় না। কিন্তু অন্যদিকে যদি আপনি আমাদের বর্ডারের বাস্তবতা দেখেন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করুণ অবস্থা দেখেন এবং পুলিশ বাহিনীর নেতৃত্বে যেরকম রিউমার্স ছড়াচ্ছে, যেসব কথা শোনা যাচ্ছে, এগুলো আমার মনে হয় যে অত্যন্ত বেদনাদায়ক এবং এই বিষয়ে কিন্তু পদক্ষেপ নিতে হবে। আমার মনে হয় এই ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর হাতে তিনি সিদ্ধান্ত নেবেন। স্যার, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য, এই সাম্প্রতিক সময়ে একটা বক্তব্য যদি আপনাকে একটু শোনাই, তাহলে আমি একটু বিস্মিত হয়েছি যে ধরেন ভারত বাংলাদেশে যে করিম আর ওই যে নির্মলের মধ্যে যদি হাতাহাতি হয়, সেটা নিয়েও তারা বিবৃতি দেয় যে ভারতে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে এই হচ্ছে। অর্থাৎ শুভেন্দুর একটার পর একটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী আক্রমণাত্মক কথা বা সকল কিছু মিলিয়ে আমাদের সরকার তো মুখে কুলুপ পেটে বসে আছে। তো সেখানে ধরেন আমরা সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা যদি একটু শুনি। এটা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারের নিজস্ব আইন কানুনের বিষয়। ভারতের আইন যেটা আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, সেরকম আরো একটা আইন আছে আসামের ওখানে হচ্ছে, তো এনআরসি, ন্যাশনাল সিটিজেন্স। এগুলো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কিভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে,
কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, তাদের প্রতি নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি বলবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না। আমরা আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে, আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। আর অন্যান্য বিষয় যেগুলো আপনি বললেন যে ওখান থেকে পুষবে বা এখান থেকে পুষিন হচ্ছে, এগুলো আমার নজরে নেই। আপনি কিভাবে দেখেন স্যার স্বরাষ্ট্রমন্ত্রীর? কি আর বলবো, ওই যে একটু আগে আমি যে কথাটা বললাম, ভদ্রলোক খুবই সুন্দর চেহারা, হয়তো সিনেমার নায়ক হলে তাকে অনেক সুন্দর মানাতো, কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসেছে। এখন যদি বলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, তার অবস্থা হচ্ছে নন্দলালের মতো। দেশ বাঁচাবে কে? আমি যদি এখন যাই বর্ডারে, আমাকে যদি একটা গুলি করে মেরে ফেলে, তাহলে দেশকে বাঁচাবে কে? এখন এই রকমের নন্দলাল স্বরাষ্ট্রমন্ত্রী যদি আপনি বেশি দিন রাখেন, এইসব কথা যখন বলে, তখন তো মনে হয় যে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী এসে আরো অনেক সাহস নিয়ে কথা বলে। এর ভদ্রলোককে আমি খুব, আমার দয়া হয় তার জন্য, আমি ফিল সরি ফর হিম। হি ইজ দ্য রং পার্সন। প্রথমে সে কনস্টিটিউশন নিয়ে অযাচিত ভাবে লম্ফ করেছে, যেগুলো মানুষ শুনতে চায় না, যেগুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী, জনগণের উত্থান, সেই সব কথাগুলো তিনি সংবিধান বিশেষজ্ঞ হিসেবে নিজেকে আবিষ্কার করলেন। সেখান থেকে আমরা হয়তো এখন কিছুটা নিষ্কৃতি পেয়েছি। এখন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি আমাদের জাতীয় স্বার্থকে মানে এমন ভাবে ডাইলিউট করে ফেলছেন, এই যে ভারতের ইয়ে করা যাবে না, কারা এনকারেজ করে? হোয়াট মেসেজ ইজ ই গিভিং টু আওয়ার বর্ডার গার্ডস? হোয়াট মেসেজ ইজ ই গিভিং টু আওয়ার মিলিটারি ফোর্সেস? আমাদের সামরিক বাহিনীকে এনকারেজ করবে, তাদের সামরিক সামর্থ্য বৃদ্ধি করার জন্য সাহসী কথা বলবে, এবং সেখানে তিনি এমন এমন কথা বলবে পাবলিক স্পিকিং এ। এই ধরনের কথা তো বলাটা মানে একেবারে ডিসকারেজ করে দেয়া, মানে আমাদের কাজ না, তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের বর্ডারে এসে শত শত লোক ঢুকছে, এগুলো আমাদের বিষয় না। আমাদের বর্ডার গার্ড কি পেরেছে সবাইকে ঠেকাতে? আজকে যদি ভারত একেবারে খুব সমস্ত বল প্রয়োগ করে সামনে চলে আসে, তার প্রস্তুতি কি আপনি নিয়েছেন? আপনি কি আমাদের এই যে বর্ডার গার্ডস এর যে এতগুলা বর্ডারে ঘটনা ঘটছে, কয়টা বর্ডারে আপনি গিয়েছেন? পাবলিকলি কেন আপনি বলবেন? আপনি প্রাইভেটলি বলতে পারেন যে ভারতের এগুলো নিয়ে, ভারতের ব্যাপার, এগুলো তারা দেখবে, সেগুলো আপনি প্রাইভেটলি মিটিং এ, গোপন কনফিডেন্সিয়াল মিটিং এ হয়তো বলতে পারেন। কিন্তু আপনি পাবলিক স্পিকিং পার্লামেন্টে এবং সাংবাদিকদের আপনি এইভাবে উত্তর দিচ্ছেন, তাহলে তো আমরা উই উইল বি রিজাইন্ড, উই উইল বিলিভ দ্যাট নাথিং ইজ হ্যাপেনিং। আমি এরকম স্বরাষ্ট্রমন্ত্রী দেখিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, অ্যাপিল করবো, তিনি একসময় আমাদের বিভাগে ভর্তি হয়েছিলেন ছাত্র, সেই দাবিতেও বলতে পারি যে আপনি ফর গডস সেক আত্মীয়তাকে প্রশ্রয় দেবেন না। আপনার বাবা কখনো দেয়নি, আপনি যোগ্যতাকে প্রশ্রয় দেন। যে যোগ্য লোক কঠিন, যাকে ভারত শ্রদ্ধা করবে, ভয় পাবে, যে আমাদের সেনাবাহিনী ও বিজেপিকে ইন্সপায়ার করে, সেরকম একজনকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে দেন। দয়া করে, এখনো দেরি হয়নি, আপনার সামনে এখন বিশাল একটা অর্জনের পথ খোলা রয়েছে। এখন আপনাকে যোগ্য লোককে সামনে নিয়ে আসতে হবে। আপনার প্রয়োজন হলে আপনি টেকনোক্র্যাটসদের আনেন। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হিজ ফাদার ডিড। তাকে তো ভারতের প্রতি কৃতজ্ঞতা দেখাবার কোনো প্রয়োজন নেই। আন্তর্জাতিক সম্পর্কে কৃতজ্ঞতা বলতে কোনো ভাষা নেই, আন্তর্জাতিক সম্পর্কে বন্ধুত্ব বলতে কোনো শব্দ নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় স্বার্থ। এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমি বলবো যে মানুষ তাকে প্রচন্ড ভালোবাসে। তার সাধারণ জীবনযাপন, তার যে সাধারণ মানুষকে হাত বাড়ানো, তার যে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে কাজ করা, এগুলোর জন্য তিনি প্রচুর পপুলারিটি অর্জন করেছেন। এবং সেজন্যই কিন্তু খলিলুর রহমান পেরেছে যে জাতিসংঘে বাংলাদেশের প্রেসিডেন্সি আনতে। এই যে এটা তো আপনারই অর্জন, কিন্তু আপনি কেন এই দুর্বল জিনিসগুলোকে প্রশ্রয় দিচ্ছেন? আমি মনে করি যে আমাদের এই বর্ডার প্রবলেম সলভ করতে হলে সবচেয়ে বড় দায়িত্ব এখন প্রধানমন্ত্রীকে কড়া পদক্ষেপ নিতে হবে, সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে হবে, এবং যথাশীঘ্র পাকিস্তান ও চীনের সহযোগিতায় আমাদের নিরাপত্তাকে কঠিনভাবে গড়ে তুলতে হবে। আমি তো মনে করি পাকিস্তানের কাছ থেকে মিসাইলস প্রকিউর করে যথাশীঘ্র 1 মাসের মধ্যে যেন আমাদের বর্ডারসে পাকিস্তানের মিসাইলস এবং চীনের প্রযুক্তি এবং এয়ার ওয়ারফেয়ারের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, সেটা নিতে হবে। এগুলো কেন? যুদ্ধের জন্য নয়, এগুলো নিবারকের জন্য। নিবারক তত্ত্ব, আধুনিক সম্পর্কে নিবারক হিসাবে আপনার শক্তি সামর্থ্য যদি ডিপ্লয় করা থাকে মাঠে, তখন ভারত অনেকবার চিন্তা করবে। ভারত তখন বাধ্য হবে এই ধরনের নীতি থেকে সরে যেতে। জি, এবং স্যার ধরেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের কি আইন হলো বা যাই হলো, এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এর কোনো প্রভাব আমাদের পড়ছে কিনা, এর দ্বারা আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বা আমি কোনো ঝামেলা পড়ছি কিনা, সেটি এতটা দায়সারা ভাবে বলে দেখার সুযোগ নাই। আর প্রধানমন্ত্রীর যে নম্রতা বা হিউমিলিটি উনি দেখাচ্ছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বা সার্বভৌমত্বের জায়গায় এই জাতীয় নম্রতা বা বিনয়ের কোনো সুযোগ নাই। যেটি আপনি বলছিলেন, স্বার্থটাই গুরুত্বপূর্ণ, বিনয়ের কিছু নাই। পাশাপাশি স্যার আরেকটা বিষয় আমি আপনার সামনে আনতে চাই। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে মমতা ব্যানার্জি ওসমান হাদির হত্যাকারীদের ব্যাপারে একটি ইঙ্গিত দিয়েছেন, এবং তিনি যেভাবে বলেছেন, আমি তার বক্তব্যটাই যদি শোনাই আপনাকে। খুন করিয়েছিলে, কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। তো মমতা ব্যানার্জির এই যে সরাসরি যে বক্তব্য, মানে তিনি সরাসরি বলেই দিলেন যে অমিত শাহর কথা বলেছেন, যে তিনি তাকে ফোন করে এই ব্যাপারে কথা বলতে মানা করেছেন, সবকিছু তাদের বক্তব্যের পরে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি আছেন এখন শামা ওয়াহিদ, তিনি তাদেরকে বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যটা একটু শুনি। দেশে নির্বাচন হচ্ছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাদির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি আমরা জানি কাজ করেছে, কাজ এগিয়েছে। তো এখন স্যার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে প্রায় 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন,
তাকে আরেকটা দেশের নির্বাচনে পরাজিত প্রার্থীর বক্তব্য হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটি প্রজেক্ট করার চেষ্টা করলেন না, যা বললেন, তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে স্যার? মানে আমাদের ফরেন মিনিস্ট্রি খলিল সাহেব তো মাঝখানে ব্যস্ত ছিলেন ওনার জাতিসংঘ মানে নির্বাচন নিয়ে, এর ফাঁকে এই ঘটনাগুলো ঘটেছে। তো এই বক্তব্যটা আপনি কিভাবে দেখেন স্যার, মমতা ব্যানার্জির বক্তব্য বা এবং সময়বাদের বক্তব্য? আমি একটু আরেকবার আপনার মুখে শুনতে চাই যে মমতা ব্যানার্জির বক্তব্যটা কি ছিল, খুব সংক্ষেপে। মমতা ব্যানার্জি বলেছেন যে মানে মূল জায়গাটা হচ্ছে এরকম যে অমিত শাহ তাকে ফোন করেছিলেন আমাদের ওসমান হাদির ব্যাপারটা একটু ইঙ্গিত করে বলেছেন যে কাকে দিয়ে আপনারা এই খুনটা করিয়েছেন সেটা কিন্তু আমি জানি, এবং খুন করার পরে মেঘালয় দিয়ে কিভাবে ভারতে ঢুকেছে এবং অমিত শাহ তাকে চুপ করে থাকতে বলেছিলেন। এই ব্যাপারটা মমতা ব্যানার্জি তার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স আফটার ইলেকশন তিনি সেটা ওপেন করে দিয়েছেন, এবং ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে তার এই বক্তব্যের কারণে, মানে অমিত শাহের বিপক্ষে। অর্থাৎ ওসমান হাদির এই যে হত্যা সেটার সাথে ভারতের একটা সম্পৃক্ততা মমতা ব্যানার্জির এই বক্তব্যে কিন্তু স্পষ্ট। তারই বক্তব্যের পরে শামাওয়াত বলছেন যে মমতা ব্যানার্জি হচ্ছেন নির্বাচনে পরাজিত একজন ব্যক্তি, তার এই বক্তব্য গ্রহণ করা বা কিছু যায় আসে না, ভারত সরকার যদি কিছু বলে তাহলে তারা সেটি চিন্তা ভাবনা করবেন। জি স্যার, বুঝতে পেরেছি। দেখেন, সত্যি কথা বলতে কি শামাওয়াতের মুখ থেকে এরকম কথা বের হওয়াটা অবাক হওয়ার কিছু নেই। সত্যি কথা বলতে কি, সি ইজ এ ভেরি ডেডিকেটেড বিএনপি ওয়ার্কার, এবং এই যে এতগুলো বছর তিনি প্রচুর পরিশ্রম করেছে, এবং পররাষ্ট্র নীতি সংক্রান্ত কোনো বিষয় হলে শামাওয়াতকে দেখা যেত যে বিএনপির বড় বড় নেতাদের সাথে তিনিও স্থান করে নিতেন। কিন্তু তার অর্থ এই না যে পররাষ্ট্র নীতি সম্পর্কে তার কোনো রিয়েলি সিরিয়াস নলেজ রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। কূটনীতি সম্পর্কে তার পড়াশোনা আমি যতদূর জানি নেই, কোনো পড়াশোনাই নেই। আমি বিভিন্ন সময় বিএনপি সেমিনারে অ্যাটেন্ড করেছি, পেপার প্রেজেন্ট করেছি, কিন্তু শামাওয়াতকে কখনো মুখ খুলতে দেখিনি, কোনো ইন্টেলিজেন্ট প্রশ্নও করতে দেখিনি। তিনি যা বলেন, যা লেখেন, অনেকটা ওই যে লিখিতভাবে তৈরি করে দেওয়া হয় সেটাই পড়ে শোনান। এখন তিনি যদি রাজনৈতিক বক্তব্য দেয়, এই ধরনের কথা বলে, তিনি বুঝে বলেছেন না বুঝে বলেছেন সেটা আমি রিয়েলি ঠিক জাজ করতে পারবো না। তবে আমি তাকে প্রচুর পছন্দ করি এই অর্থে যে তিনি খুবই ডেডিকেটেড একজন বিএনপি ওয়ার্কার ছিলেন, এবং সবসময় তিনি সময় দেন। তার জন্যই বোধহয় তিনি রিওয়ার্ডেড হয়েছেন, যে তিনি হয়তো চেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এই সীমাবদ্ধতা থাকবে, এটা অনেক আগেই বোধগম্য ছিল। শামাওয়াত রিয়েলি ইজ নট কেপেবল অফ ডিলিং উইথ সিরিয়াস পলিসি ইস্যুস। সিরিয়াস পলিসি ইস্যুস এর জন্য তিনি নয়, শি ইজ গুড ফর পাবলিক রিলেশনস, এইভাবে কথা বলার জন্য। এখন কথা হচ্ছে যে এই যে হাদির ব্যাপারে আসল ব্যাপারটা হলো যে এই যে অমিত শাহর কনফেশন, আসল কথাটা হচ্ছে এই যে মমতা বলুক আর যেই বলুক, কিন্তু যদি সত্যি অমিত শাহ বলে থাকে এবং নাম বলে নাই, এটা বলা যাবে না, কারণ তাইলে অমিত শাহ ডিনাই করতো। অমিত শাহ ডিনাই করেনি, এবং অমিত শাহকে আমরা যতটুকু জানি তার মতো এত ইভিল ম্যান এই 21শ শতাব্দীতে যদি 5 জন ইভিল ম্যান খুঁজেন, তাহলে এই কিন্তু 5 জনের মধ্যে থাকবে, একজনের মধ্যে প্রথম হতে পারে। পৃথিবীতে অন্যতম ইভিল ম্যান যারা ছিল, যারা গণহত্যা করিয়েছে, মানুষের চরম অত্যাচার করেছে, তার মধ্যে এই অমিত শাহ হচ্ছে ভারতের রাজনীতিতে একজন স্যাটানিক ম্যান। এবং এই অর্থে অমিত শাহ এটা যে হাদি হত্যার পেছনে তার হাত ছিল, এটা বলতে হয় না, মমতা ব্যানার্জিকে বলতে হয় না। এটা আমার মনে হয় বাংলাদেশের অনেকেই যারা সচেতন, যারা শিক্ষিত এই ব্যাপারে, তারা অনেক আগেই গেস করেছে।